আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি মমরিনাজ মামি। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। বিশ্ব ইজতেমার 2 পর্বের তারিখ ঘোষণা করল সরকার। 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি জোবায়েরপন্থী আর 14 থেকে 16 ফেব্রুয়ারি অংশ নেবে ছাদপন্থীরা। 111-এ বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বললেন মির্জা আব্বাস। দল গঠনের উদ্যোগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে মন্তব্য রিজভীর। বিগত বছরগুলোতে যেসব রাজনৈতিক দল মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিচার দাবি জামায়াত আমিরের। ইসলামী শক্তিগুলো এক হওয়ার চেষ্টা করছে জানালেন চরমোনাই পীর। 6 মাসে 1.5 শতাধিক পোশাক কারখানা বন্ধ, ঝুঁকিতে আরো 150। বিল বকেয়ার কারণে রমজান ও বড় মৌসুমে বিদ্যুৎ সংকটের আশঙ্কা বেসরকারি উৎপাদনকারীদের। এবং শুল্ক কমিয়ে আমদানি করেও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা। ঊর্ধ্বমুখী মুরগি ও ভোজ্য তেলের দামও। শুনছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। এবারের বিশ্ব ইজতেমা 3 ভাগে অনুষ্ঠিত হবে। সব পক্ষের সম্মতিতে নিয়ে ইজতেমার নতুন তারিখ ঘোষণা করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এতে বলা হয়েছে আগামী 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি টঙ্গী ময়দানে প্রথম পর্বের ইজতেমায় 2 ভাগে শুরাই নিজামী অনুসারী তথা জোবায়েরপন্থী অংশ নেবেন। আর 6 ফেব্রুয়ারি মাগরিবের ওয়াক্তের মধ্যে প্রশাসনের কাছে টঙ্গী ময়দান হস্তান্তর করবেন তারা। এরপর 14 থেকে 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বের ইজতেমায় অংশ নেবেন তাবলিগ জামায়াত সাতপন্থীরা। মাজহুরুল হক মুহাজিরের রিপোর্ট। পবিত্র হজের পর মুসলমানদের সবচেয়ে বড় জামায়াত হয় টঙ্গীর তুরাগ তীরে, যার নাম বিশ্ব ইজতেমা। দেশ বিদেশের অগণিত ধর্মপ্রাণ মুসল্লিরা এতে অংশ নেন। রাসূলের জীবন আদর্শ, আল্লাহর একত্ববাদের বয়ান আর ইসলামের সৌন্দর্য তুলে ধরা হয় মুসলিম উম্মার এই সম্মেলনে। কিন্তু তাবলিগ জামাতের শুরাই নিজাম তথা জোবায়েরপন্থী ও সাতপন্থীদের বিভক্তিকে কেন্দ্র করে গেল কয়েক বছর ধরে 2 পর্বে অনুষ্ঠিত হচ্ছে বিশ্ব ইজতেমা। এদিকে পরিবর্তিত পরিস্থিতিতে হওয়া এবারের ইজতেমা 2 পর্বে অনুষ্ঠিত হলেও তা হবে মূলত 3 ভাগে। আগামী 31 জানুয়ারি থেকে 6 ফেব্রুয়ারি প্রথম পর্বে 2 ভাগে অংশ নেবেন শুরাই নিজাম তথা জোবায়েরপন্থীরা। আর 14, 15, 16 ফেব্রুয়ারি দ্বিতীয় পর্বে অংশ নেবেন মাওলানা সাদের অনুসারীরা। যদিও একে সরকারের বৈষম্যমূলক আচরণ বলে দাবি করেছেন মাওলানা সাদের অনুসারীরা। আগামী 31 তারিখ থেকে হওয়া ইজতেমার সব প্রস্তুতি শেষ বলে জানান তাবলিগের শুরাই নিজামের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। ইতিমধ্যে আলহামদুলিল্লাহ আমাদের মাঠ প্রস্তুতির কাজ প্রায় 80 ভাগেরও বেশি সম্পন্ন হয়েছে। আরো আগেই হয়তো মাঝখানে সাতপন্থীদের হামলার পরে 144 ধারা ময়দানে জারি ছিল। গত 2রা জানুয়ারি 2025 এই ঘোষণা যখন উইথড্র হয়, এরপর থেকে আমাদের সাথীরা পুনরায় মাঠ প্রস্তুতির কাজে নিয়োজিত হয়েছেন। এই সরকারটা তো যখন আসছে একটা থিম নিয়ে আসছে, আমাদের থিম বৈষম্য, সবাইকে সবার সমান হক দিব। কিন্তু সমান হকটা আমরা সমান হকটা চাই, আমরা বেশি চাই না। কাকরাইলেরও সমান হক চাই, টঙ্গীরও সমান হক চাই। কারণ আপনারা অ্যানালাইসিস করে দেখুক সরকারের গোয়েন্দা সংস্থার লোকে যারা আছে, এনএসআই, ডিজিএফআই যারা আছে, যে আসল তবলিগওয়ালা কাদের সঙ্গে বেশি। দ্রুত তাবলিগ জামাত থেকে সকল বিভেদ দূর হোক, বিশ্ব ইজতেমা সফল হোক। দিন শেষে এমনটাই প্রত্যাশা সাধারণ মুসল্লিদের। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা। বিএনপি গঠনতন্ত্র প্রতিষ্ঠার ধারক মন্তব্য করে দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, যারা বিএনপির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুলবে তাদের উদ্দেশ্য ভালো নয়। 111-এর রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল দাবি করে তিনি বলেন, বিএনপিকে ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের পরিণতি ভালো হবে না। দলের আরেক নেতা রুহুল কবির রিজভী বলেন, অন্তর্বর্তী সরকারের ভেতর থেকে দল গঠনের উদ্যোগ তাদের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। কামরুজ্জামান রাজীবের রিপোর্ট। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই দোয়া মাহফিল। এতে বিএনপির বিভিন্ন স্তরের নেতা কর্মী সহ সিনিয়র নেতারা অংশ নেন। দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেন, জিয়া পরিবারকে নিঃশেষের অংশ হিসেবেই কোকোকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছিল। এ সময় যারা বিএনপিকে আওয়ামী লীগের সাথে তুলনা করছে তাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন তিনি। তার দাবি 111-এর সময় বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ বলছে বিএনপি নাকি
অনির্বাণ আনার পায়তারা করছে। তাদের উদ্দেশ্যে বলতে চাই 2007 সালের 1/11 যে ভয়াবহ পরিণতি, এটা বিএনপির চাইতে কেউ বেশি ভোগ করে নাই। আপনারা এই ধরনের কথাবার্তা, সংঘাত, বিভেদ এই 5ই আগস্টের পরে আজকে যদি করতে থাকেন তাহলে কিন্তু দেশে গণতন্ত্র কোনদিন চেহারা দেখবে না। বিএনপিকে যারা ভিন্ন শিবিরে ঠেলে দিয়ে ফায়দা হাসিলের চেষ্টা করছেন, এটার পরিণতি কিন্তু ভালো হবে না। এর আগে বনানী কবরস্থানে নেতাকর্মীদের নিয়ে কোকোর সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। পরে সাংবাদিকদের সাথে কথা বলতে গিয়ে তিনি বলেন, নির্বাচন নিয়ে গড়িমসি করায় অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন উঠেছে। গড়িমসি কেন ডেডলাইন নেই? কেন হাসিনার কথার পুনরাবৃত্তি হবে যে আগে সংস্কার পরে নির্বাচন? সরকারের ভেতর থেকে কেউ রাজনৈতিক দল গঠন করার চেষ্টা করছে। তাহলে তো সরকারের নিরপেক্ষতা নিয়ে জনগণ প্রশ্ন করতেই পারে, মানুষ প্রশ্ন করতেই পারে। অন্যান্য রাজনৈতিক দল যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মনে করবে অন্তর্বর্তীকালীন সরকার কোনো ধরনের একটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে। বিএনপি গণতন্ত্র প্রতিষ্ঠায় অঙ্গীকারাবদ্ধ দাবি করে রিজভী বলেন, বিরূপ কথাবার্তা বলে বিএনপির ভাবমূর্তি নষ্টের পায়তারা চলছে। কামরুজ্জামান রাজীব, এটিএন বাংলা, ঢাকা। বিগত বছরগুলোতে যেসব রাজনৈতিক দল মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিচার দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। এ সময় সত্যের পথে দেশ গড়তে জনগণকে জামায়াতের পাশে থাকার আহ্বান জানান তিনি। কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির। তিনি আরো বলেন, উন্নয়নের নামে আওয়ামী লীগ 26 লাখ কোটি টাকা পাচার করেছে। সেই ফ্যাসিস্টদের বাংলার মাটিতে আর স্থান নেই। মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত জামায়াত ইসলামী রাষ্ট্র গঠনের যুদ্ধ চালিয়ে যাবে বলেও জানান জামায়াত আমির। বাংলাদেশে বিভিন্ন ধর্মের মানুষকে তারা জুলুম অত্যাচার করেছে, তারা তাদের জমিগুলা দখল করেছে, পিঠামাটি থেকে উচ্ছেদ করেছে, সম্পদ লুণ্ঠন করেছে, তাদের ইজ্জতে হাত দিয়েছে। এই দুষ্কৃতিকারীদের তালিকা তৈরি করে জনগণের সামনে প্রকাশ করে দেওয়া হোক। আইনের পেশে মেহরবানি করে আমাদেরকে আর কষ্ট দিবেন না। যদি আইনের পেশে কষ্ট দেন আমরা বাধ্য হব এই দাবিতে রাস্তায় নামতে। আগামী জাতীয় নির্বাচনে ইসলামী রাজনৈতিক শক্তিগুলো এক হওয়ার চেষ্টা করছে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলনের আমির সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। 24-এর অভ্যুত্থানের পর দেশের মানুষ আর পুরনো শাসক চায় না মন্তব্য করে চরমোনাই পীর বলেন, বৈষম্যহীন বাংলাদেশ দেখতে এবার ইসলামের শক্তিকেই চাইছেন নাগরিকরা। বাংলাদেশের ভিতরে যে ইসলামের দলগুলো রয়েছে, সমমনা দল, আমরা সবাই আলহামদুলিল্লাহ নির্বাচনের সময় যেন ইসলামের পক্ষে একটা বাক্স পাঠাতে পারি, এই উদ্দেশ্য নিয়ে আমরা কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করতেছি এবং বর্তমানে চলমান রয়েছে। এখনো শিল্পাঞ্চলগুলোতে শ্রমিক অসন্তোষ বন্ধ হয়নি। 5 আগস্টের পর এখন পর্যন্ত 1.5 শতাধিক রপ্তানিমুখী পোশাক কারখানা বন্ধ হয়ে গেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। তাদের মতে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নতি না হলে নতুন করে আরো 150টি কারখানা বন্ধ হওয়ার ঝুঁকিতে রয়েছে। সংকট সমাধানে বিশেষায়িত টাস্কফোর্স গঠনের পরামর্শ দিয়েছেন অর্থনীতিবিদরা। শারফুল আলমের রিপোর্ট। গত বছর জুড়ে গ্যাস বিদ্যুতের সংকটে ছিল রপ্তানিমুখী শিল্প কলকারখানা। সুদের হার বৃদ্ধি, ডলারের চড়া মূল্য ও রাজনৈতিক অনিশ্চয়তার কারণে এই খাতের উদ্যোক্তারা নতুন করে ব্যবসা বাড়াতে পারেননি। তার উপর শ্রমিক অসন্তোষে অস্থিরতা বাড়ে পোশাক কারখানায়। ছাত্র জনতার আন্দোলনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও সাভার আশুলিয়া অঞ্চলের পোশাক কারখানায় অস্থিরতা এখনো কাটেনি, বরং থেমে থেমে শ্রমিক আন্দোলনে ব্যাহত হচ্ছে কর্মসংস্থান ও জাতীয় আয়। শ্রমিকদের অসন্তোষ আছে, ব্যাংকের চরম অসহযোগিতা আছে, এই সবকিছু মিলিয়ে এখন ফ্যাক্টরিগুলির করুণ অবস্থা যাচ্ছে। কতগুলি শ্রম অসন্তোষ অতীতে ঘটেছে বা এখনো ঘটছে, তার পিছনে খুঁজলে পাবেন কেউ না কেউ তাদেরকে ইন্ধন দিচ্ছে। তাদের টার্গেটই হচ্ছে অর্থনীতিটাকে পঙ্গু করে দেওয়া, এই বিশাল জনগোষ্ঠীকে কর্মহীন করে দেওয়া। গত 1 বছরে প্রায় 150-র উপরে ফ্যাক্টরি কিন্তু বন্ধ হয়ে গেছে এবং আগামী 1 বছর আরো 100-র উপরে ফ্যাক্টরি বন্ধ হবে। যে বর্তমান যে সিচুয়েশন চলছে, শ্রমিকদের সাথে কাউন্সিলিংটা করতে হবে,
দ্বিতীয়ত হচ্ছে যদি কাউন্সেলিং এর পরও যদি তারা ভায়োলেন্স তৈরি করে সেই জায়গাটাতে কঠোর, সরকারকে কঠোর হতে হবে, এছাড়া আর কোনো বিকল্প নেই। পণ্য রপ্তানির ইতিবাচক ধারায় ফিরলেও সংকট কাটেনি পোশাক কারখানাগুলোতে। ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা বলছেন, সুশাসন ও শ্রম পরিস্থিতির উন্নতি না হলে সম্ভাবনার পরও পিছিয়ে পড়তে পারে দেশের অর্থনীতি। যেগুলোতে আগুন ধরে দেওয়া হচ্ছে সেখানে তো একটা নিরাপত্তাহীনতা তৈরি হচ্ছে, অন্য কারখানাগুলো কিন্তু একটা ঝুঁকির মধ্যে পড়ে যাচ্ছে, তারাও কিন্তু আর ভয়ের মধ্যে আছে যে কখন তার কারখানার উপরে গিয়ে আক্রমণটা হয়। তো এই অবস্থায় একটা বিশেষ টাস্কফোর্স গঠন করে সেখানে আইনগত যে বিষয়গুলো রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী সেটা সংযুক্ত করতে হবে। যদি আমরা আস্থার পরিবেশ এটা তৈরি করতে পারি, তাহলে সেই ক্ষেত্রে যারা একটু খারাপ অবস্থাতে আছেন, যেগুলো আরো বন্ধ হওয়ার ঝুঁকির মধ্যে আছে, সেগুলোকে আস্তে আস্তে মূল ধারায় ফিরিয়ে নিয়ে আসার, যেগুলো অলরেডি বন্ধ হয়ে গেছে সেগুলো আবার কিভাবে চালু করা যায়, তার জন্য কিছু ফাইন্যান্সিয়াল এইড দিতে হবে এবং সবাইকে একটা স্বস্তির জায়গাতে নিয়ে আসতে হবে। শ্রম ও রাজনৈতিক সংকট কাটিয়ে নতুন বাজারে পণ্য রপ্তানির যে সুযোগ এসেছে তাকে কাজে লাগানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা। বকেয়া পরিশোধ না করলে আসছে রমজান ও বড় মৌসুমে তীব্র বিদ্যুৎ সংকটে পড়তে পারে সারা দেশ, এমন আশঙ্কা বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিপ্পার। গত 6 মাসে বিদ্যুৎ বিভাগের কাছে 18,000 কোটি টাকার বেশি বকেয়া জমা পড়েছে। টাকার অভাবে জ্বালানি তেল আমদানি করতে না পারায় অন্তত 3,000 মেগাওয়াট বিদ্যুৎ ঘাটতে হবে বলে জানান তারা। ফজলে রাব্বির রিপোর্ট। গরমে এমনিতেই বেড়ে যায় বিদ্যুতের চাহিদা। এবার মৌসুমের শুরুতে রোজা ও বোরো চাষের সময় হয় বিদ্যুতের চাহিদা আরও বাড়বে। এবার শুকনো মৌসুমে সর্বোচ্চ বিদ্যুতের চাহিদা ধরা হয়েছে 18,000 মেগাওয়াটের বেশি। উৎপাদন সক্ষমতায় কোনো ঘাটতি না থাকলেও শঙ্কা আছে সময়মতো জ্বালানি সরবরাহ নিয়ে। বেসরকারি বিদ্যুৎ উৎপাদন প্রতিষ্ঠানগুলোর সংগঠন বিপ্পা বলছে, গ্যাস, কয়লা, ডিজেলের আমদানি স্বাভাবিক থাকলেও এইচএফও ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো অলস বসে থাকতে পারে। টাকার অভাবে এই তেল আমদানি করা না গেলে অন্তত 4,000 মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি হতে পারে। কয়লা আসে না, পেমেন্ট করে না, আনলোড করতে প্রবলেম হচ্ছে। উই কনসিডার এভরিথিং পজিটিভ হওয়ার পরেও 3.5 থেকে 4,000 মেগাওয়াট শর্টফল হবে। আমাদের 5,500 মেগাওয়াট বা যে 5,000 মেগাওয়াট যে এইচও প্ল্যান্ট, আমরা আমি জানি না আমরা কে কতটুকু দিতে পারবো। আমরা যদি 50% দিতে পারি তারপরে কিন্তু 2,000 মেগাওয়াট 2,500 মেগাওয়াট শর্টফল হবে। এটা আমরা খুব ক্লিয়ারলি বলে এসেছি। হ্যাঁ, 3,000, যার জন্য এটা আমরা বলে এসেছি এবং আমরা রিকোয়েস্ট করেছি যে যদি হয় আপনারা প্লিজ কোনো অবস্থায় বলবেন না যে এটা আইপিপি দিতে পারে না, বরং আপনারা বলবেন যে আইপিপি দিতে পারছে না। বিগত সরকারের সময় বিদ্যুৎ খাতে অনিয়মের বিষয় খতিয়ে দেখতে চুক্তি পর্যালোচনা কমিটি গঠন করেছে সরকার। একে স্বাগত জানিয়ে ব্যবসায়ীরা বলছেন, দুর্নীতির সাথে জড়িতদের চিহ্নিত করার আগে ঢালাওভাবে সবাইকে দোষারোপ করা বন্ধ করতে হবে। আপনারা ইউ ট্রাই টু ডু ইউর বেস্ট। ওই যে বললাম, জুলকারনাইনকে লাগান, ইলিয়াসকে লাগান, খুঁজে বের করেন যে কে টাকা নিয়ে গেছে, কোথায় টাকা নিয়ে গেছে, বের করেন। আমাদের দিক থেকে ডেফিনেটলি আমরা সাপোর্ট করবো। এটা কখনোই আমরা বলবো যে এটা করা উচিত না। অবশ্যই তা আমরা ওই বললাম যে আমরা এই দেশে থাকি, এই দেশে আমরা ব্যবসা করি। আমি যখন বিপার ভাইস প্রেসিডেন্ট ছিলাম তখন আমার তেমন বিদ্যুতের কেমন কিছু শিরোটি হতো না, কিন্তু তখন আমি অনেক রেসপেক্টেড মানুষ ছিলাম। মানুষ আমাকে অনেক বড় বিদ্যুৎ উদ্যোক্তা মনে করতো, আমার কোনো বিদ্যুৎ কেন্দ্র আমাকে শিরোটি হতো। আমার যখন বিদ্যুৎ কেন্দ্র হলো, তারপর আমি বিদ্যুৎ কেন্দ্রের প্রেসিডেন্ট হলাম, তারপর থেকে দেখা গেল আমি অলিগার্ক হয়ে গেলাম, দিস দ্যাট এন্ড দি আদার। তার জন্য চুরি করি সেই বলে চোর। আমাদের অবস্থা হচ্ছে এরকম, এই জন্য মনে দুঃখ প্রবল। এদিকে অর্থ সংকটে ভুগতে থাকা বিদ্যুৎ বিভাগ আরেক দফা দাম বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার কথা ভাবছে। এমনটি হলে চড়া মূল্যস্ফীতির মধ্যে আরেক দফা বাড়তে পারে জীবনযাপনের খরচ। ফজলে রাব্বি, এটিএন বাংলা, ঢাকা। রাজধানীর এলিফ্যান্ট রোডের ব্যবসায়ীকে কুপিয়ে আহত করার ঘটনায় গ্রেফতার ছাত্রদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুনের 1 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। অন্যদিকে মিথুনকে ছিনিয়ে নিতে নিউ মার্কেট থানায় হামলার অভিযোগে গ্রেফতার অন্য 6 জনকে কারাগারে পাঠিয়েছে আদালত। এদিকে আইন শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসাইন মিথুন ও সহ সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান রাসেলকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির তাদের বহিষ্কারের সিদ্ধান্ত অনুমোদন করেছে বলে দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়। এর আগে মিথুনকে গ্রেফতার করে পুলিশ। তাকে বহনকারী পুলিশের গাড়ি নিউ মার্কেট থানায় প্রবেশের সময় বাধা দেয় ছাত্রদল যুবদলের অর্ধশতাধিক নেতাকর্মী। পরে আসামি ছিনিয়ে নিতে হামলা চালালে আহত হন নিউ মার্কেট জোনের এসি তারিক লতিফ সহ বেশ কয়েকজন পুলিশ সদস্য।
শুল্ক কমানো, আমদানি সহ বিভিন্ন উদ্যোগ নিয়েও পণ্য নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না চালের বাজার। গত 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা পর্যন্ত। এদিকে সরকারিভাবে দাম বাড়ানোর পরও ভোজ্য তেল নিয়ে তেলেসমাতি থামেনি। দোকানিরা বলছেন তেল কিনতে গেলেই সাথে ধরিয়ে দেওয়া হচ্ছে অন্যান্য পণ্য। সবজির দামে স্বস্তি ফিরলেও বাড়তি মুরগির বাজার। রাজধানীর বাজার ঘুরে আরো জানাচ্ছেন হুমায়ুন চিশতি। চাল নিয়ে চলছে চালবাজি। দাম নিয়ন্ত্রণে শুল্ক কমানোর পাশাপাশি বিভিন্ন দেশ থেকে প্রায় 9 লাখ টন চাল আমদানির সিদ্ধান্তের কথা জানান খাদ্য উপদেষ্টা। তবে এর কোনো প্রভাব পড়েনি চালের বাজারে, বরং গত 2 সপ্তাহে দাম আরো বাড়তি। গত ধরেন 1 মাস থেকে মিনিকেট এবং আদেশাল এত দাম বাড়ছে যে নাগালের বাইরে। এক বস্তাতে 300 থেকে 350 টাকা বাড়ছে। আগে 70 টাকার মিনিকেট চাল এখন 80 টাকা 78 টাকা কিনতে হচ্ছে। মেলেই যদি রেট কম না আসে তাহলে আমরা কিভাবে কম দিব? চালের মতোই গত 1.5-2 মাস ধরে ঊর্ধ্বমুখী মুরগির বাজার। ব্রয়লার 200 টাকা, দেশি 550 এবং পাকিস্তানি কক মুরগি বিক্রি হচ্ছে 320 টাকা কেজি। আপনাদের যে সেটা 10 পয়সার নেই মাসে, ওইরকম সবাই 10 পয়সা ব্যবসা খুব চলতেছে, যার জন্য মালের কিন্তু কোনো ঘাটতি নাই, কিন্তু চাহিদা বেশি। কয়েকদিন আগেই সংকটের নানা নাটকীয়তায় বাড়ানো হয়েছে ভোজ্য তেলের দাম। তবে তেল নিয়ে তেলেসমাতি কারবার থামেনি। বাজারে আবারও বন্ধ তেলের সরবরাহ। দোকানীদের অভিযোগ, তেল কিনতে জুড়ে দেওয়া হচ্ছে নানা শর্ত। গত সপ্তাহে কিছু তেল দিছে, এই সপ্তাহে তেল দিচ্ছে না। এই সপ্তাহে অর্ডার দিছি আর শুধু ক্যানোলা তেল দিয়ে গেছে তিরি কোম্পানি। তেলের দাম গেছে সপ্তাহে বাড়ছে, এই সপ্তাহে কোম্পানি বলতেছে আরো বাড়াবে, এই জন্য তেল অ্যাভেলেবেল দিচ্ছে না। আর তেল যায় কিছু দেয় আমাদেরকে, ওটার সাথে কন্ডিশন দেয়, তেলের সাথে চাল মশলা এগুলা নিতে হয়। 1 লাখ টাকার তেল নিলে 1 লাখ টাকার আটা ময়দা নিতে হয়। তবে স্বস্তি ফিরেছে সবজির বাজারে। বাজার জুড়ে এখন শীতকালীন সবজি, দামও অনেক কম। 15 থেকে 20 টাকায় পাওয়া যাচ্ছে ফুলকপি, টমেটো 30 টাকা, সিম 30 টাকা, বাঁধাকপি বিক্রি হচ্ছে 25 টাকায়। নতুন আলু জাতভেদে 20 থেকে 30 টাকা কেজি। দাম অতিরিক্ত ছিল, সেই তুলনায় অনেক কমেছে। সবজির দাম অনেকটাই কম, তো সেটা ভালো লাগছে। আর সবজিতে অনেক স্বস্তি আছে। এখন এই স্বস্তিটাকে আপনি যদি মনে করেন যে সরকারের কোনো হাত আছে, সরকারের কোনো হাত নাই, এটা অটোমেটিক কমছে। এদিকে আগের মতোই আছে গরু ও খাসির মাংসের দাম। হুমায়ুন চিশতি, এটিএন বাংলা, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে জমে উঠেছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। উৎসবের আমেজে চলছে বেচাকেনা। গৃহস্থলী সামগ্রী ও বিদেশি পণ্যের স্টলগুলোতে বেশি নজর পেয়েছে ক্রেতাদের। ভিড় দেখা গেছে শীতের কাপড়ের দোকানে। এছাড়া কাশ্মীরি শাল, হিজাব ও চাদরের বিক্রিও ভালো বলে জানালেন বিক্রেতারা। মেলা ঘুরে আরো জানাচ্ছেন তরিক ইসলাম। সাপ্তাহিক ছুটির দিনে অনেকেই পরিবার পরিজন নিয়ে এসেছেন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায়। স্টলে স্টলে ক্রেতাদের উপচে পড়া ভিড়। বিভিন্ন দোকান ঘুরে ঘুরে স্বাদ ও সাধ্যের মধ্যে বেছে নিচ্ছেন পছন্দের পণ্য। ক্রেতাদের ভিড় বেশি দেখা গেছে শীতের পোশাকের স্টলে। পছন্দের তালিকায় রয়েছে কাশ্মীর ও গুজরাটের শাল ও চাদরের। The selling is good here, mashallah, and I requested the people to come a lot here to buy the lot of goods from us. A lot of things everybody is hoping for best. ভালো দেখতেছে ইনশাআল্লাহ, সবকিছু মিলাইয়া ভালো লাগতেছে আর এবং প্রাইসটা বেশি মনে হচ্ছে। তো বাণিজ্য মেলা যেহেতু এই জায়গায় সবকিছু পাওয়া যায়, ওই উদ্দেশ্যে আসা, কিন্তু প্রাইস শুই না সবারই একটু ঘাবড়ায় যাওয়া হইতেছে আর কি। উপচে পড়া ভিড় টার্কিশ ল্যাম্প, শোপিস ও পাট পণ্যের দোকানে। মেলার কেনাবেচা নিয়ে খুশি বিক্রেতারা। শুক্রবার শনিবার তোমরা ভালো থাকে এবং অন্যান্য দিন একটু লো বেচাকেনা চলে, কারণ আমরা যারা কিনি তাদের কাছে একটু বেশি মনে হয়। দেশি পণ্য বা জুটের ভাই একসময় তো খুব চলতো, এই জন্য দেখা যায় যে এখানে মেলাতে এসে এগুলো দেখলাম, এই জন্যই নিলাম। এবারের মতো না হলেও বাট এবার এসে আমার তাও ভালো লেগেছে। তুর্কির প্যাভিলিয়ন, এখানে এরা বলতেছে এরা নাকি ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, বাট দিস ইজ টু মাচ হাই, এত এক্সপেন্সিভ। তরিক ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। এবার সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। ইউক্রেনের সাথে চলমান সংঘাত বন্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে সংলাপে বসতে মস্কো প্রস্তুত বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রুশ রাষ্ট্রীয় টেলিভিশনে দেয়া এক সাক্ষাৎকারে একথা জানান পুতিন। এ সময় ট্রাম্পকে চতুর ও বাস্তববাদী নেতা বলেও উল্লেখ করেন রাশিয়ার প্রেসিডেন্ট। বলেন
সালে মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাটরা যদি কারচুপির মাধ্যমে ট্রাম্পের বিজয় চুরি না করত তাহলে ইউক্রেনের সাথে রাশিয়ার সংঘাত এড়ানো সম্ভব হতো। বিশ্বব্যাপী ডলারের ব্যাপক দরপতনের জন্য বাইডেন প্রশাসনের অদূরদর্শিতাকেও দায়ী করেন প্রেসিডেন্ট পুতিন। শীঘ্রই ট্রাম্পের সাথে একটি শান্তিপূর্ণ ও ফলপ্রসূ কথোপকথন অনুষ্ঠিত হবে বলেও আশা করেন রাশিয়ার প্রেসিডেন্ট। এবার জানাবো পার্টেক্স খেলার খবর। ঢাকা ওয়ান্ডার্স ক্লাবকে 5-0 গোলে বিধ্বস্ত করে প্রিমিয়ার লিগ ফুটবলের পয়েন্ট টেবিলের 3-এ উঠেছে বসুন্ধরা কিং। গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ফার্নান্দেজের গোলে 11 মিনিটেই এগিয়ে যায় বসুন্ধরা। বল দখল আর আক্রমণে এগিয়ে থাকা ভেলেরিওদের দল 29 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। এরপর রানার পর তপু বর্মন 38 মিনিটে দলকে 3-0 এগিয়ে নেয়। দ্বিতীয়ার্ধের আধিপত্য ধরে রাখে বসুন্ধরা। তারই ধারাবাহিকতায় হোসেন আর ফিগুইরা 2 গোল করে দলের বড় জয়ে ভূমিকা রাখে। শীর্ষে থাকা মোহামেডানের পয়েন্ট 24, 3-এ থাকা বসুন্ধরার পয়েন্ট 17। শেষ করার আগে বিআরবি কেবল সংবাদ শিরোনাম আরেকবার। বিশ্ব ইজতেমার 2 পর্বের তারিখ ঘোষণা করল সরকার। 31 জানুয়ারি থেকে 2রা ফেব্রুয়ারি জুবায়ের পন্থীরা আর 14 থেকে 16 ফেব্রুয়ারি অংশ নেবে ছাদপন্থীরা। 111-এ বিএনপি সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল বললেন মির্জা আব্বাস। দল গঠনের উদ্যোগে অন্তর্বর্তী সরকার নিরপেক্ষতা হারিয়েছে মন্তব্য রেজভির। বিগত বছরগুলোতে যেসব রাজনৈতিক দল মানুষের সম্পদ লুণ্ঠন করেছে তাদের বিচার দাবি জামায়াত আমিরের। ইসলামী শক্তিগুলো এক হওয়ার চেষ্টা করছে জানালেন চরমোনাই পীর। 6 মাসে 1.5 শতাধিক পোশাক কারখানা বন্ধ, ঝুঁকিতে আরও 150। বিল বকেয়ার কারণে রমজান ও বড় মৌসুমে বিদ্যুৎ সংকটের আশঙ্কা বেসরকারি উৎপাদনকারীদের। এবং শুল্ক কমিয়ে আমদানি করেও নিয়ন্ত্রণে আসছে না চালের বাজার। 2 সপ্তাহে দাম বেড়েছে কেজিতে 10 থেকে 12 টাকা। ঊর্ধ্বমুখী মুরগি ও ভোজ্য তেলের দাম। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করে YouTube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।